হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুক টেলস বাই পৃথা। এপ্রিল মাসে আমি আবার দুটো পপুলার বাংলা বই, যেগুলো কিনা ক্লাসিক্স, সেইগুলো দুটো পপুলার অডিও স্টোরি প্ল্যাটফর্মে শুনেছি। প্রথমটা শুনেছি গল্পমীরের থেকে সমরেশ মজুমদারের উত্তরাধিকার, যেটা অনিমেষ ট্রিলজির একটি বই। আর একটা নটার গল্প বলে আর একটা অডিও স্টোরি প্ল্যাটফর্ম আছে, সেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথাটা শুনেছি। তো তোমরা যদি আমার মতন বিগিনার লেভেল বেঙ্গলি রিডার হও এবং পপুলার বাংলা ক্লাসিক্স পড়তে চাও, তাহলে এইটা কিন্তু একটা খুবই ভালো অপশন। এই গল্পগুলো পড়ে না শুনে আমার কেমন লাগলো সেইটা নিয়ে আজকের ভিডিওটা। আমার চ্যানেলে মেনলি আমি বাংলা বই নিয়ে কথা বলি, আগে ইংরেজি বই নিয়ে কথা বলতাম, এখন মাঝে মাঝে ইংরেজি বই নিয়ে কথা বলি। আর এই রকম বই রিলেটেড কন্টেন্ট যদি দেখতে হয়, তাহলে তোমাদের একটা সিম্পল কাজ করতে হবে, আমার চ্যানেলটাকে কিন্তু একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেননা ওই যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি প্রচুর দেখি, আমার লং ফর্ম ভিডিও হোক বা শর্ট ফর্ম ভিডিও হোক, প্রচুর রিটার্নিং ভিউয়ার্স। তো তোমরা যদি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটু কমেন্টস বাড়িয়ে দাও, তাহলে ইউটিউবও আমার ভিডিওগুলোকে আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছাবে। তো যেটা আমাদের একমাত্র লক্ষ্য, যে আরও বেশি লোকের কাছে যদি ইউটিউবের প্ল্যাটফর্ম দিয়ে পৌঁছে যায় এবং বইগুলো সম্পর্কে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, তাহলে যে পারপাসটা নিয়ে বুক টেলস বাই পৃথা শুরু করেছিলাম সেটা অনেকটা হলেও সলভ হবে। তো আর বেশি দেরি না করে এবারে ভিডিওর মেন পার্টে চলে যাচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছে সমরেশ মজুমদারের লেখা পড়া, বাট ওই যেটা হয় আমাদের, আমরা ভাবতেই থাকি, পড়াটা হয়ে ওঠে না। তো একদিন কি হলো, যে আমি যখন কাজ করি অনেক সময় বাড়ি থেকে আমি কি করি, ইউটিউবে বিভিন্ন অডিও স্টোরিজ আমার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তো হঠাৎ করে একদিন দেখি যে গল্পমীরের থেকে উত্তরাধিকার গল্পটা অ্যাভেলেবেল আছে। গল্পটা চালিয়ে দিই এবং চালিয়ে লাইক 15 মিনিট হবে, আমি মানে গল্পটা যেন আমাকে টেনে নিল। অ্যান্ড ট্রাস্ট মি, এটা যখন আমি বলছি যে গল্পটা এতটাই পাওয়ারফুল, এতটাই স্ট্রং। গল্পর শুরুতে আমরা দেখি জলপাইগুড়ি টি এস্টেটে বাঙালি ম্যানেজারের আজকে তার লাস্ট দিন। তারপরে এই যে ম্যানেজার, যে ব্রিটিশ গভর্নমেন্টরা যখন ইন্ডিয়াতে রুল করছিল, সেই সময়কার উনি টি এস্টেটের ম্যানেজার। তখনকার নিয়ম কায়দা পুরোপুরি আলাদা ছিল। এবার এই সময়টা হচ্ছে 1947-49, ওই সময়টা। তো বুঝতেই পারছো যে ব্রিটিশ গভর্নমেন্ট যাচ্ছে, নতুন ভারত, তার নতুন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে। তো এটা একটা পলিটিক্যাল টার্ময়েলের সময়। আস্তে আস্তে আমরা পাঠকরা জানতে পারি যে এই যে ভদ্রলোক, এনার যে বাড়ি এবং এনার বাড়ির যারা বিভিন্ন চরিত্র, তাদের ব্যাপারে আমরা জানতে পারি। এই ভদ্রলোক থাকেন তার বড় ছেলে, বউ এবং তাদের বাচ্চা ছোট অনির সাথে। সঙ্গে থাকে এই যিনি চা এস্টেটের ম্যানেজার ছিলেন, তার এক বিধবা মেয়ে এবং ওনার ছোট ছেলেও ওনার সাথে একই বাড়িতে। উত্তরাধিকার পুরো গল্পটায় অনিমেষের ছোটোবেলা থেকে 18 বছর বয়স অবধি যখন ও কলকাতায় প্রথম পা রাখলো, এই পুরো যে টাইম পিরিয়ডটা, সেইটার একটা খুব সুন্দর ডেসক্রিপশন। এর মধ্যে আছে ফ্যামিলি পলিটিক্স এবং ওই সময়কার ফ্যামিলি, যেখানে জয়েন্ট ফ্যামিলিজ হতো, যেখানে পাড়ার লোকেরা জানতো যে তোমার বাড়িতে কে আছে কে নেই। এখানে আমরা দেখতে পাই যেটা একজন ওই যারা ফরচুন টেলার হয়, তারা অনিমেষের দাদু তাদেরকে বাড়িতে এনেছে। সেই ফরচুন টেলার বলে যে অনিমেষ 18 বছর বয়সে জেলে যাবে। সেই শুনে অনিমেষের মা, যে সেই সময় প্রেগনেন্ট ছিল তার যে দ্বিতীয় সন্তান তাকে নিয়ে, সে এইটা শুনে মারা যায়। মানে এতটাই সে শকড হয়েছিল। পরে অনিমেষের বাবা, সে আরেকটি বিয়ে করে, সেটার একটা গল্প আছে। অনিমেষের যে আরও 2 কাকা ছিল, তাদের নিজস্ব গল্প আছে। এবং অনিমেষ এবং অনিমেষের দাদু, এদের দুজনের মধ্যে যে একটা রিলেশন, যেটা এখনকার দিনে আমরা একেবারেই দেখতে পাই না। এবং দাদুই যে অনিমেষের গার্জেন, সেইটা এই উত্তরাধিকারে আমরা খুব ভালোভাবে দেখতে পাই। এবং এই যে সময়টা যখন কংগ্রেস পাওয়ারে এসছে এবং কংগ্রেসেরও নানা রকম মানে কীভাবে পাওয়ার থাকলে, মানে আমি পলিটিক্যাল সায়েন্স আমার একটা সাবজেক্ট ছিল এবং আমার মনে আছে ক্লাস 11 না 12-এ পড়েছিলাম, পাওয়ার করাপ্টস অ্যান্ড আলটিমেট পাওয়ার করাপ্টস আলটিমেটলি। এই জিনিসটা যে কোনো পলিটিক্যাল পার্টি যখন পাওয়ারে আসে, তারা প্রত্যেকেই এইটা করে, সেটা খুব ভালোভাবে এই গল্পতে কংগ্রেস ওই সময় যা যা করেছে সেইটা লেখক সমরেশ মজুমদার খুব ভালোভাবে উত্তরাধিকারে পচিয়ে দিয়েছে। এবং সত্যি বলতে কি, তখনকার যে পলিটিক্স, আমরা তো তখন জন্মাইনি, বই পড়েই জানতে পারবো। তো এখনকার যারা এই মুহূর্তে বেঙ্গলে যে রুলিং পার্টি আছে, তারা যে জিনিসগুলো করছে, আজ থেকে 60 বছর আগে হয়তো কংগ্রেস গভর্নমেন্টও সেই জিনিসটাই করেছিল। এবং বোঝাই যাচ্ছে ব্রিটিশরা গেছে,
তারপরে কংগ্রেস একটা নতুন দল, তারা রুল করছে। তো যে মেন্টালিটি চেঞ্জ সেইটা খুব ভালোভাবে লেখক ফুটিয়ে দিয়েছে। উত্তরাধিকার পড়ে আমার যেটা মনে হয়েছে যে একটা অনিমেষের ক্যারেক্টারটা, একটা ছোট ছেলে যার মা নেই, যার বাবার আবার বিয়ে করেছে, তারপর সে মানুষ তার দাদুর কাছে, যে দাদু খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের একটা লোক। এই ছেলেটা যখন একটা বাচ্চা ছেলে থেকে অ্যাডোলেসেন্ট, এবং সে যে প্রথমবার যখন কলকাতায় যাচ্ছে, যে বিভিন্ন মানে বড় হওয়ার সময় যে টার্ময়েলগুলো থাকে মাইন্ডেড, ও যে ফ্যামিলির থেকে আসছে, ওর কিন্তু মানে মা নেই, তো সেই ছেলেটার মাইন্ডসেট কী কী হতে পারে খুব ভালোভাবে লেখক ফুটিয়ে দিয়েছে। 2 নম্বর হচ্ছে, তোমাদের যদি পলিটিক্যাল সিনারিও অফ বেঙ্গল 40s থেকে মানে লেট 40s থেকে আর্লি 60s আর মিড 60s জানতে হয়, তাহলে প্লিজ উত্তরাধিকার পড়ো। তোমাদের উত্তরাধিকার এই জন্যও পড়া উচিত, আমি প্রচুর এখনকার কন্টেম্পোরারি রাইটারদের থ্রিলার বইগুলো পড়ছি যেখানে নর্থ বেঙ্গলের ডেসক্রিপশন আছে, কিন্তু এত সুন্দর জলপাইগুড়ির ডেসক্রিপশন। এবং আমি জানি না তোমাদের মধ্যে কতজন টাইম অ্যান্ড স্পেসের কনসেপ্টটা জানো, যে একটা পার্টিকুলার টাইম ফ্রেমে একটা পার্টিকুলার জায়গা কীরকম, সেখানকার লোকজন কীরকম, তাদের মাইন্ডসেট কীরকম, সেটা লেখক কিন্তু এখানে ফুটিয়ে দিয়েছে। প্লাস বিভিন্ন লোকের যে কথা বলার ধরনটা, সেটা একজন থেকে আরেকজনের কমপ্লিটলি ডিফারেন্ট। তারা যে বিভিন্ন রকম ফ্যামিলিজ থেকে আসছে এবং সেইটা তাদের আপব্রিঙ্গিংয়ে আমরা দেখতে পাচ্ছি। সত্যি বলতে উত্তরাধিকার শুনে আমার মনে হলো যে কেন আমি এত দিন বইটা কিনিনি বা পড়িনি। এবং অনিমেষ ট্রিলজি সব থেকে পপুলার বই কালবেলা বা কালপুরুষ, কিন্তু উত্তরাধিকার শুনে আমার নিজের এত ভালো লেগেছে, ট্রাস্ট মি ওয়েন আই এম সেইং দিস। আমি 3-4টে কন্টেম্পোরারি রাইটারে বা এখনকার যারা কন্টেম্পোরারি রাইটার তাদের সো কল্ড থ্রিলার এবং হরর বই পড়ছিলাম, সেই বইগুলোকে আমি এখন সাইডে রেখে দিয়েছি। বিকজ উত্তরাধিকার পড়ে আমার মানে প্রায় 7-10 দিন আমার অন্য কিছু মানে পড়ার বা শোনার সেই ইচ্ছেটাই হয়নি। বিকজ ওই যে এক্সপিরিয়েন্সটা আমি ফিল করতে চেয়েছি, এতটাই ভালো। এবং গল্প মিরের থেকে যারা তোমরা রেগুলার শোনো, বা সানডে সাসপেন্স যারা তোমরা রেগুলার শোনো, মানে এখনকার সানডে সাসপেন্স, আমি পুরোনো সানডে সাসপেন্সের কথা বলছি, তাদের ওয়ে অফ ন্যারেশনটা এত পাওয়ারফুল, এত স্ট্রং যে কি গল্পগুলো না তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। আমি মনে হয় এখন গল্পটা যে শুনলাম, এটা এত ভালোভাবে আমার মাথার মধ্যে পুরো গল্পটা গেঁথে গেছে। এবং যখন আমি শুনছি, আমি কিন্তু অন্য কাজ করতে করতে গল্পটা শুনছিলাম, আমি যেন প্রত্যেকটা সিন চোখের সামনে ভাসছে এই রকমভাবে মানে আমি গল্পটাকে ফিল করেছি। তো আমার এখনও কালবেলা কালপুরুষ এই দুটো পড়া হয়নি। কালবেলা মানে আমার বাবার কালেকশনেই বইটা আছে, কিন্তু কেন জানি না এটা আমার মনে হচ্ছে যে আমি এই গল্প মিরের টেক এবং এদের টিমের মানে আমি শুনেছি যে এই 2025-26-এ এরা কালবেলা এবং কালপুরুষটাকেও প্রেজেন্ট করবে এদের চ্যানেলে। তো আমি ওয়েট করে আছি, আমি ওটাতেই শুনবো। আমি জানি যখন একটা ক্লাসিক উপন্যাসকে একটা অডিও স্টোরি ফরম্যাটে করা হয়, কিছু জিনিস তো কাটছাট করা হয়, কিন্তু আমার এই এক্সপিরিয়েন্সটা এত ভালো লেগেছে, ফর দ্যাট আই এম ওয়েটিং। এবং তোমরা যদি আমার মতন বিগিনার লেভেল বেঙ্গলি রিডার হও বা ক্লাসিক্স পড়ার সেই ইন্টারেস্টটা পাচ্ছ না, তাহলে আমি বলবো যে প্লিজ ক্লাসিক্সগুলো এরকম ভালো ভালো অডিও স্টোরি প্ল্যাটফর্মে শোনো। বিকজ গল্পগুলো ন্যারেশনগুলো শোনাও কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স, অ্যাটলিস্ট আমার তো সেটা মনে হয়েছে। আর এই সব বইকে না কোনো রেটিং দেওয়া যায় না, মানে আমরা খুব মানে তুচ্ছ এই এত বড় বড় রাইটারদের এত ভালো ভালো লেখা, এগুলোকে রেটিং করার জন্য। তো এই বইগুলো নিয়ে আমি কোনো রকম কোনো রেটিং দেবো না। এবং এখন আমি বুঝতে পারছি, আমাকে মা বলেছে, আমার যে বিজনেস পার্টনারশিপ বলেছে ক্লাসিক্সগুলো পড়। বাট ওই যেটা হয় যে কাজের মাঝখানে থাকে, বই যেগুলো পড়ি সেগুলো লাইট বই পড়তে পছন্দ করি, বিকজ মেনলি এগুলো রিল্যাক্সেশনের জন্য বইগুলো আমাদের পড়া। এখন তো সেই স্কুল কলেজে নেই যে বিভিন্ন রকম টেনশন মাথায় ঘোরে না, কিন্তু এই বইটা শুনে আমার এত ভালো লেগেছে, মানে আমি ভেবেই রেখেছি যে পরের বার কলেজ স্ট্রিট গেলে বা হয়তো পরে আবার বইমেলায় গেলে আমি ডেফিনেটলি মিত্র অ্যান্ড ঘোষে গিয়ে এটার একটা ফিজিক্যাল কপি কিনবো। এটার নয়, আমি মানে পুরো যে সিরিজটা, আমার কাছে শুধু কালবেলাটা আছে, বাকি যে পুরো সিরিজটা আছে মানে মৌসলকাল, উত্তরাধিকার, তারপর কালপুরুষ, এই পুরো সিরিজটা আমার মানে কেনার ইচ্ছে আছে। মানে আমার এগুলো আছে, যে জিনিসটা আমার যদি ভালো লাগে তো আমি সেটা চেষ্টা করি নিজের কালেকশনের মধ্যে অ্যাভেল করার। তো এই হচ্ছে উত্তরাধিকারের ফিডব্যাক। এবং যতটা আমি জানতে পেরেছি গল্প মিলের থেকে, কালবেলা কালপুরুষও ওদের এই বছরের ক্যালেন্ডারে আছে। তো লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। নটার গল্প বলে আর একটা ইউটিউব চ্যানেল আছে, উইচ ইজ আ অডিও স্টোরি প্ল্যাটফর্ম। সেখানে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা গল্পটা শুনলাম। আগেন, পুতুল নাচের ইতিকথা একটা খুব পপুলার ক্লাসিক। যেহেতু স্কুলে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজ পড়েছি অ্যাজ মাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং প্রেমচন্দের অনেকগুলো লেখাই আমাদেরকে 9, 10, 11, 12-এ পড়তে হয়েছে। পুতুল নাচের ইতিকথা
গল্পটা শোনার পর আমার মনে হয়েছে যে মানিক বন্দ্যোপাধ্যায় বলুন বা প্রেমচন্দ বলুন, এদের লেখার ধরন বা স্টোরি টেলিং প্যাটার্ন বা নারেশনটা অনেকটা সিমিলার। পুতুল নাচের ইতিকথাতেও আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার বা বেঙ্গলের একটা ছোট ভিলেজে, যেখানে বিভিন্ন রকম ক্যারেক্টার্স আছে, যাদের কেউ হিংসুটে, কেউ প্রচণ্ড গরিব, কেউ হয়তো একটু লাগানি ভাঙানি টাইপ। তো একটা সোসাইটি যেখানে বিভিন্ন রকম ক্যারেক্টার আছে, এবং সেখানে একজন কলকাতা ফেরত ডাক্তার, ইয়াং ডাক্তার শশী, তার থ্রু দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় এই পুরো যে গ্রামটা, এটার একটা খুব ভালো চিত্রণ করতে পেরেছে। পুতুল নাচের ইতিকথাটা শুনে আমার যেটা মনে হয়েছে যে এই যে বিভিন্ন রকমের যে ক্যারেক্টার্স, এইটা কিন্তু আজকের সোসাইটিতেও খুবই প্রেজেন্ট এবং প্রিভিলেন্ট। এবং আমরা যদি একটু চোখ বন্ধ করে ভাবি, আমাদের প্রত্যেকের সারাউন্ডিংয়ে কিন্তু এরকম লোক ভর্তি আছে। আর আমার মনে হয়েছে গল্পটা শোনার পর এই যে বিভিন্ন রকম ক্যারেক্টার্স যাদেরকে নিয়ে পুতুল নাচের ইতিকথা এই গল্পটা রাইটার লিখেছে, এই কারণের জন্যে এই গল্পটা চিরকাল খুবই প্রাসঙ্গিক থাকবে। এই গল্পতে কিন্তু পুতুল নাচ কিছু নেই, কিন্তু মানুষ কীরকম ডিফারেন্ট সিচুয়েশনে গিয়ে কীভাবে রিয়্যাক্ট করছে, মানুষকে কম্পেয়ার করা হয়েছে পুতুলের সঙ্গে, এবং মানুষের অ্যাকশনসকে কম্পেয়ার করা হয়েছে একটা পুতুলের নাচের সাথে। তো এই যে কম্প্যারিজনটা, এটাও খুব ভালোভাবে উনি টাইটেলের মাধ্যমে বুঝিয়েছেন। আর একটা জিনিস হচ্ছে যে এই যে বইটা, এতে একটা হয়তো মেন প্লট আছে আর বিভিন্ন সাব প্লট আছে। তো প্রত্যেকটা সাব প্লটের একটা কি দুটো করে ক্যারেক্টার আছে। অদ্ভুত ব্যাপার যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু তাদের একটা ডিস্টিংক্ট আইডেন্টিটি আছে। আর আপনারা যদি আমার মতন একটা ইমোশনাল রিডার হন, যে প্র্যাকটিক্যালি ভাবে না, আপনাকে কিন্তু এই ধরনের গল্প কোথাও না কোথাও ভাবতে বাধ্য করবে। এইটার যে নারেশনটা, এইটা শশীর মাধ্যমে রাইটার দেখিয়েছে যে শশীর চারিদিকে বন্ধুবান্ধবী বলুন, আত্মীয় স্বজনই বলুন, এবং তার নিজের বাবার কথাই বলুন, কীভাবে ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ওয়েতে বিহেভ করছে, আর শশীকে কীভাবে তারা ইউজ করছে। আমি সরি টু ইউজ দিস ওয়ার্ড, ইউজ করছে। এবং যদি ভেবে দেখেন, এরকম কিন্তু আমাদের জীবনেও হয়, যদি আপনি প্র্যাকটিক্যাল না হয়, ইমোশনাল হন। আর সেই জিনিসটাই মানিক বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে পুতুল নাচের ইতিকথা তুলে ধরেছে। তো ক্লাসিক একটা বই তো ক্লাসিক এমনি এমনি হয় না, অনেকগুলো কারণ থাকে। তো তার মধ্যে একটা ডেফিনেটলি ব্যাপার হচ্ছে কীভাবে গল্পটা বলা হচ্ছে, কীভাবে ক্যারেক্টার বিল্ড আপটা করা হয়েছে। গল্পর ভাষাটা একজন বিগিনার রিডার, আমার মতন একটা লোকও কি পড়তে পারবে, নাকি সেটা যারা ভাবুন অনেক ডিগ্রি আছে শুধু তাদেরই জন্য। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে আমাদের জীবনের বাস্তব যে ব্যাপারগুলো আছে, সেগুলোকে রাইটার এখানে বোঝাতে পেরেছে। আবারও বলছি যে এই দুটো বই, উত্তরাধিকারী বলুন বা পুতুল নাচের ইতিকথা, এই বইগুলো আমি এত বয়সে এসে পড়েছি, এবং এই বয়সে এসে আমি এটার একটা মানে খুঁজে পেয়েছি। হয়তো আপনারা কেউ যদি 15 বা 18 বছর বয়সে পড়ে, তার যে রিয়েলাইজেশনটা হবে বইগুলো পড়ার পর, আমার তার ভাবনা চিন্তাটা কিন্তু পুরোপুরি একটা অন্য দিকে। তো আমার মনে হয় যে ক্লাসিক্স, আমি ইংরেজিতেও সেটা করেছিলাম, যে ক্লাস 7-8 যখন পড়ি তখন টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশন, ডেভিড কপারফিল্ড পড়েছিলাম, ঠিক আছে। আবার মাস্টার্সের সময়, মাস্টার্সের পরে ছুটি ছিল, তখন পড়েছিলাম। আমার কিন্তু বইগুলোর আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু তখন বয়সটা বেড়েছে, বা রিয়েলাইজেশনটা ডিফারেন্ট হয়েছিল, তাই জন্যেই বইগুলোকে আমরা ক্লাসিক্স বলি। তো পড়ে দেখবেন, যদি পড়তে না পারেন আমার মতন শুনে দেখবেন। আমি জানি আমার অনেক দিন ধরে রেগুলার ভিডিওস আপলোড করা হচ্ছে না, তার কারণ এটাই যে আমি আর একটা সেকেন্ড ইউটিউব চ্যানেল করছি, যেটা আমার একটা স্মল বিজনেস আছে, অনলাইন অ্যাক্সেসরিজ আর অ্যাপারেল সেল করি। তো সেইটা নিয়ে ব্যস্ত, প্লাস আরও অনেক কাজ আছে, তাই জন্য আমার বই পড়া খুব কমে গেছে। আমি বেশিরভাগ বই শুনছি, তো চেষ্টা করছি বিভিন্ন ধরনের ক্লাসিক্স, বিভিন্ন ধরনের রাইটারের লেখা ক্লাসিক্সগুলো শুনে যেটুখানি যা বুঝতে পারছি। তো এই দুটো বই এপ্রিল মাসে আমি শুনেছি, এবং আমার দুর্দান্ত লেগেছে বইগুলো। তো আপনাদের যদি এগুলো পড়া হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাদের কী ফিলিংস যখন আপনারা বইগুলো ফার্স্ট টাইম পড়েছিলেন, প্লিজ কমেন্টসে লিখবেন। এরকম আর কি ক্লাসিক্স অডিও স্টোরি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, যেগুলো আপনারা চান যে আমি শুনি আর তার একটা ফিডব্যাক দিই, সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, ভালো বই পড়বেন, আর মন ভালো রাখবেন। আজকের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে। সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য, আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।